আপনি কি দেশি গরু পালছেন কিন্তু লাভ হচ্ছে না? খাবার ঠিক যত্ন নিচ্ছেন তবু সমস্যা? আজকে বলবো এমন কয়েকটি গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো আপনি যেগুলো ঠিক করলে আপনার লাভ আসবে। যেমন মূল ৫টা সমস্যা আপনাদেরকে বলবো। তো কি সমস্যা হয় সে বিষয়ে বলবো। সুজন এগ্রো খামারের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যিনারা সুজন এগ্রো চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন। তো প্রথমেই আমি যে বিষয়টা বলবো, আপনি দেশি গরু পালছেন কিন্তু খাবারও ঠিক দিচ্ছেন, যত্নও নিচ্ছেন, কিন্তু আপনার লাভ কমে যাচ্ছে। নাম্বার 1 সেটা হচ্ছে সঠিক খাবারের অনুপাত না জানা। অনেকে শুধু খড় দিলেই মনে করেন চলবে, কিন্তু খড় প্লাস হচ্ছে ঘাস প্লাস দানাদার খাবার। আমি আমার খামারের যেটা ভিডিওটা দেখতেছেন যে আমি খড় খাওয়াইতেছি, এটা আমার প্রাত্যহিক রুটিন। সকালবেলা আপনার 9টা থেকে 10টা পর্যন্ত খড় খাওয়াবো। তো এই খড় খাওয়ানোর পরেই আমি এদেরকে বাহিরে নেব, বাহিরে নিয়ে মানে চড়িয়ে দেবো, যেটা ওই আমার যে বাইরে যে খোলামেলা জায়গা আছে ওইখানে ঘাস দেবো, প্রাকৃতিক ঘাসগুলা ওনারা খাবে, এই আমার এই মেহমানগুলা। এই জন্য ওনারা বললাম। আর পাশাপাশি যখন আমি বিকেল 3টা বা 4টার দিকে যখন ঘরে আনবো, তখন আবার নতুন করে এদেরকে যে দানাদার খাবারগুলো আছে তো সেগুলো আমি দেব। তো আপনাদের এই খড়, ঘাস আর দানাদার খাবার, এই 3টার ব্যালেন্স না হলে গরু ঠিক মতো বাড়বে না, এটা শিওর। এটা আপনি একদম লিখে রাখতে পারেন। নাম্বার 2, সময় মতো যদি কৃমিনাশক না দেন, সময় মতো কৃমিনাশক না দিলে আপনার গরুর কৃমি আক্রমণ হবে, আপনার গরুর গ্রোথ ঠিক থাকবে না। তো অনেক সময় দেখা যায় যে গরুর কলিজা কৃমি হয়, কলিজা কৃমি হলে সেই গরু কিন্তু বাঁচানো মুশকিল হয়ে যায়। তো যে সমস্ত খামারিরা নিম্নপ্রবণ অঞ্চল, যাদের যেমন শামুক বেশি হয়, নিম্নপ্রবণ অঞ্চল বলতে যেদিকে আপনার ওই বন্যা হয় বা নদীমাতৃক মানে নদী আছে, ওই সমস্ত নিম্ন অঞ্চলে কলিজা কৃমিটা বেশি থাকে। আর পাহাড়ি অঞ্চল যেগুলা, পাহাড়ি টাইপ একটু উঁচু জায়গা, উঁচু জমি, যেমন আমরা টাঙ্গাইলের মিডল জায়গায় আছে মানে সখীপুরে, এইখানে আমাদের বেশি বন্যা টন্যা হয় না, আর শামুকের বেশি উপস্থিতি লক্ষ্য করা যায় না। তো সেই জন্যই এই দিকে আবার কলিজা কৃমি হওয়ার আশঙ্কা একটু কমই আছে। আর যে সমস্ত অঞ্চল যেমন আপনার ওই চর বলেন বা ওই দিকে আপনার যে বন্যা টন্যা হয়, এই সিলেটের হাওর টাওয়ার এই দিক থেকে আপনার এই দিক দিয়ে আপনার এই কলিজা কৃমি হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তো এই বিষয়গুলো আপনার গরুকে নিয়মিত কৃমিনাশক দিতে হবে, এবং কৃমির এগুলো আপনাকে চেক রাখতে হবে। নাম্বার 3, 3-4 মাস পর পর কৃমিনাশক না দিলে গরু যতই খাক ওজন বাড়বে না, এটা বলে রাখলাম। সেটা হচ্ছে, আমি 3 নম্বরে যাব এখন। 3 নম্বরে হচ্ছে পানির দিকে অবহেলা করা। গরু দিনে পর্যাপ্ত পরিষ্কার পানি না পেলে খাবার হজম হয় না, দুধও কমে যায়। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যদি পর্যাপ্ত সাদা পানি না পায়, তাহলে আপনার গরুটা ঠিক ভালোভাবে গরুর গ্রোথ হবে না। আপনাকে এটা খেয়াল রাখতে হবে, পর্যাপ্ত যেন পরিষ্কার পানি গরু পায়। তো আমি আগেই বলছিলাম একটা ভিডিওতে যে আপনাকে গরুর ভাষা বুঝতে হবে এবং গরুর সাথে ভাব বিনিময় করতে হবে। যখন আপনি গরুর ভাষা বুঝতে পারবেন, ঠিক তখন থেকে আপনার খামারে আপনি লাভবান হতে শুরু করবেন। যতক্ষণ না আপনি আপনার গরুর ভাষা আপনি বুঝতে না পারবেন, ততক্ষণ আপনার খামারে লাভবান আপনি হতে পারবেন না। এটা আপনি মনে রাখতে পারেন। তো এখন আমি 4 নম্বরে বলবো, সেটা হচ্ছে গরুর যে অসুস্থতা হয়েছে, এটা যদি আপনি বুঝতে দেরি করেন, গরু চুপচাপ থাকলে, খাবার কম খাইলো
এই বিষয়গুলো যদি আপনি বুঝতে দেরি করেন, অনেকে খাবার কম খায় কিন্তু সেই বিষয়গুলা গুরুত্বই দেয় না। মনে করে যে হয়তো রুচিতে সমস্যা বা ভাল লাগতেছে না, খাবে না বা খাবে। আপনি যদি কেয়ারলেস ভাবে থাকেন তাহলে আপনি অবশ্যই ধরা খাবেন। ধরা খাবেন এই জন্যে যে আপনি আপনার গরুর টেক কেয়ার ভালোভাবে নিতে পারতেছেন না। আপনি আপনার গরুর ভাষা আপনি বুঝতে পারতেছেন না। তাহলে আপনি এই জন্যই ধরা খেয়ে যাবেন। তো সেই জন্যই বলবো যে যারা এই গরু লালন পালন করেন, গরুর আপনার ভাষা বুঝতে হবে। আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় বাংলাদেশের ম্যাক্সিমাম খামারিরাই একটা ভুল করে থাকে। বিশেষ করে আপনার মফস্বল এলাকায় যে সমস্ত খামারি থাকে এবং আমাদের ম্যাক্সিমামই তো শিক্ষার হার কম আছে বা সচেতন একটু কম থাকি। যেমন আপনার আশেপাশে যে এআই কর্মী দ্বারা আপনারা খামারে বীজ কৃত্রিম প্রজনন করিয়ে থাকেন, তো অনেক সময় দেখা যায় সেই এআই কর্মী অথবা আপনার যে আশেপাশে একটা ভেটেরিনারি দোকান আছে না, এই ওষুধ বেচে গরুর, তো সেইখান থেকে হাতুড়ি ডাক্তার যেটা বলে আর কি, তো ওনাদেরকে মানে আইনেই আর কি গরুর একটা চিকিৎসা ধূপধাপ দিয়ে ফেলেন। তো এটা আমি আসলে ওনাদেরকে আমি দোষারোপ করব না, বা আমি এআই কর্মী বলেন বা ওই মফস্বল এলাকার হাতুড়ি ডাক্তার ওনাদেরকে আমি কোনো প্রকার দোষারোপ করব না। কিন্তু ভাই একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে ওনারা যখন আপনাকে আপনার গরুকে চিকিৎসা দিবে, ওনারা কিন্তু আপনার এই 100% পিওর যে একটা গরুর কি কি সমস্যা হবে বা কি কি হয় এগুলো কিন্তু অত বিশ্লেষণ করে না। কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু এরকম আছে। আবার আমি যে সবার কথাই বলবো যে সবাই এরকম করে তা না, তবে ওনাদের একটু এই বিষয়ে একটু অভিজ্ঞতা কম। অভিজ্ঞতা বলবেন যে হ্যাঁ ওনারা এতদিন যাবৎ গরু চিকিৎসা করে থাকে তাহলে ওনাদের কি অভিজ্ঞতা কম? না ভাই, আসলেই যে গ্রামের যে আপনার ওই মফস্বলের একটা ওষুধ ফার্মেসি দোকানদার, যেটা পল্লী চিকিৎসক, আর একটা এমবিবিএস ডক্টর বলেন বা মেডিসিন বিশেষজ্ঞ। এখন ভাই আমাকে একটা জিনিস বলেন, উনি হচ্ছে পল্লী চিকিৎসক, উনি কিন্তু আন্দাজের উপরে চিকিৎসা দিতে দিতে একটা অভিজ্ঞ ডক্টর হয়ে গেছে গ্রামের মানুষের মুখে মুখে। কিন্তু যিনারা বিদেশ যাইয়া লেখাপড়া করে বা মেডিসিন বিশেষজ্ঞ হয়, ওনারা কিন্তু অনেক বিষয়ে রিসার্চ করে গবেষণা করে তারপরে কিন্তু একটা ডক্টর হয়। তো আপনি কোনভাবে দেখবেন যে একটা মেডিসিন বিশেষজ্ঞ আর আপনার যে এলাকায় একটা নাম করা একটা পল্লী ডক্টর, আপনি ওনার কাছ থেকে আপনি না ফাটাপা খাইয়া ভালো হইতেছেন, আপনি কি তাকে বেশি করবেন, মূল্যায়ন করবেন, নাকি আপনার ওই মেডিসিন বিশেষজ্ঞ ওনাকে বেশি মূল্যায়ন করবেন? তো কাজেই ভাই একজন মানুষকে আপনি জাস্টিফাই করার আগে বা তার শিক্ষা দীক্ষা বা লেখাপড়া বা তার এক্সপেরিমেন্ট কেমন এগুলো আপনাকে দেখতে হবে। আর বিশেষ করে আপনার গরুর খামার অন্য কেউ ভালো করে দেবে না। তো আপনি কোন জায়গা থেকে একটা চিকিৎসা দিবেন বা পিওর একটা ট্রিটমেন্ট নেবেন সেটা আপনাদের বিষয়। যেমন আছে বাংলাদেশে এরকম আমি অনেক দেখছি যে ৫,০০০ টাকা ডক্টরের পিছনে খরচ করে মাত্র ১,০০০ টাকার ওষুধ খাওয়াই ভালো হয়ে যায়। আবার ২০০ টাকার ডক্টর দিয়ে ৫,০০০ টাকার ওষুধ খাওয়ায়, লাস্টে কি হয়? গরুটাই মরে যায়। ভাই এটা বাস্তব, বাস্তব প্রমাণ, এরকম আমি বহুত দেখছি। শুধু এই মোবাইলে দেখিনি, আমার আশেপাশে গ্রাম অঞ্চলে এরকম এই কাজই হয়ে থাকে। তো এগুলা থেকে আপনাকে বের হতে হবে। যে পরিমাণ ওই আপনার ওই ভেটেরিনারি যেগুলো উচ্চপদস্থ আছে ওইগুলার সাথে আপনি যোগাযোগ করার চেষ্টা করেন। বিশেষ করে আপনার উপজেলায় যে পানি সম্পদ হসপিটাল আছে আপনি সেখানে যান, সেখানে বড় স্যারের সাথে কথা বলেন, ওনাদের বাড়িতে নেওয়ার ব্যবস্থা করেন। যেভাবে হোক ওনাদের পরামর্শে আপনি গরু লালন পালন করবেন। এতে করে আপনি অনেক ভালো লাভবান হবেন, পাশাপাশি হচ্ছে যে আপনার কোনো প্রকার লস হবে না। তো এই বিষয়গুলো আপনি যদি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনার
গরু পালনে আপনি লাভবান হবেন। তো এখন 5 নম্বরে যেটা বললো, হিসাব না রাখা, খরচ কত লাভ কত লিখে না রাখলে খামার কখনো লাভজনক হয় না। তো আপনি খামার কখনোই লাভজনক হবে না যদি না হিসাব না রাখতে পারেন। আর সংক্ষেপে আপনাকে একটা সমাধান বলে দিই, সেটা হচ্ছে খাবারের তালিকা আপনার বানাতে হবে এবং নিয়মিত কৃমিনাশক দিতে হবে, পরিষ্কার পানি নিশ্চিত করতে হবে, সমস্যা দেখলে ব্যবস্থা নিতে হবে। খাতা বা মোবাইলে আপনার হিসাবটা রাখা শুরু করবেন। এই ভিডিওটা আপনার যদি কাজে লাগে থাকে বা আপনি যদি আপনার খামারটা এইভাবে পরিচালনা করতে পারেন তাহলে অবশ্যই আপনি খামারে মুখ দেবেন। আরেকটা বিশেষ কথা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার খামারের গাভীগুলা ঠিক মতো হিট আসতেছে কিনা এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যে আপনার প্রেগনেন্সি ডিউরেশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি খামার একটা বড় ধরনের লস খাবেন। কারণ বছরে যদি একটা বাছুর না পান তাহলে এখানে কিন্তু একটা বড় ধরনের লস। এই বিষয়গুলো খুব সেন্সিটিভ, আপনাকে খেয়াল রাখতে হবে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর এমন বাস্তব খামার অভিজ্ঞতা পেতে সুজন এগ্রো চ্যানেলের সাথেই থাকেন সাবস্ক্রাইব করে। ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।